কোটা সংস্কার আন্দোলন একসময় যে সরকার পতনের আন্দোলনের রূপ নিল এবং অরাজনৈতিক আন্দোলনে জনসাধারণের যে আমরা অংশগ্রহণ দেখলাম সেটি আসলে অবর্ণনীয়। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো তো দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল, তারা সফলতার মুখ দেখেনি। মূল মন্ত্র আসলে কি? মূল মন্ত্র আসলে অনেকগুলা ব্যাপার আছে এখানে। রাজনৈতিক দলগুলা যেটা হয়েছে, তারা তো এই 15 বছর ধরে অনেকবারই তারা এই এক দফার আন্দোলনটাকে সামনে আনতে চেয়েছে, কিন্তু এখানে রাষ্ট্রযন্ত্র ব্যবহার এবং এই পরিমাণ দমন নিপীড়ন তারা করতে পেরেছে কেন জানেন? আমার কাছে মনে হয় মূল জায়গাটা যেখানে তাদের ভাষার সাথে জনগণের যে ঐক্যমত তৈরিটা, যে জনগণ নেমে আসবে, নামবে, কারণ ভোটের অধিকার চেয়েছে তারা, তাই না? বারে বারে যখন এসছে 2018-তে বা যে কোনো ঘটনার সাথে বিরোধী দলগুলা কিন্তু আন্দোলন নেমেছিল, কিন্তু সেই আন্দোলনগুলোকে তারা দমন করতে পেরেছিল অনেকগুলো কারণের ভেতর একটা মূল কারণ ছিল বিভাজন। তারা এই শেখ হাসিনার সরকার প্রথমেই কিছু কৌশল অবলম্বন করেছে। এটা পুরানো ইতিহাসের, আপনি যদি দেখেন এই ধরনের বিভাজন করলে যেটা হয় যে জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। তারা বিভিন্ন মুক্তিযুদ্ধের চেতনা সপক্ষ বিপক্ষ বলে বিভাজন টানলো, ধর্মের বিভাজন টানলো, তারা সামাজিক বিভিন্ন স্তরের বিভাজন টানলো। এভাবে করে তারা বিভিন্ন মানুষকে এক একটা গোষ্ঠীতে পরিণত করলো। তো যখন তারা নেমে আসে, মানুষের জায়গা থেকে তারা হয়তোবা তাদের সাথে কানেক্ট করা, যারা আন্দোলনে আছে বিরোধী দলদের সাথে কানেক্ট করা, সেখানে কিছুটা ঘাটতি ছিল হয়তোবা। আর এই সরকারের ক্ষেত্রে যেটা হয়েছে যে তারা, আপনি দেখেন, আপনি বাংলাদেশের ইতিহাসে বলবেন যে 71-এ যে দমন নিপীড়ন ছিল, আর এই বিগত স্বৈর শাসকের দমন নিপীড়নের আপনার নিজের দেশের মানুষকে দ্বারা আপনি ওপর থেকে, সরকার তো একা স্বৈরাচার ছিল না, ওপর থেকে নিচ পর্যন্ত, এবং প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, সমস্ত ক্ষেত্র, সমস্ত প্রতিষ্ঠান থেকে কিন্তু তারা ক্ষমতার কুক্ষিগত করে একটা রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাকে তারা নিজের হাতে নিয়ে এই দমন নিপীড়নটা চালিয়েছে মানুষের ভেতরে। ধীরে ধীরে তারপর যেটা হয়েছে, রাজনৈতিক দলগুলার পরে মানুষ যখন ব্যক্তিগত পর্যায় থেকেও তারা অনেকটা, আমি বলবো যে এটা ফুটছিল, একটা স্পুলিংয়ের দরকার ছিল মানুষের ক্ষোভটা, তখন এটা আসলে আন্দোলনের ঐতিহাসিকভাবে আপনি যদি দেখেন আন্দোলনগুলো কিন্তু এই ধাপে ধাপেই হয়। 16 বছরে তৈরি হওয়া ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন কি রাতারাতি সম্ভব? একেবারেই না। এটা বুঝতে হবে যে একটা রাষ্ট্রের প্রতিটা যন্ত্র, প্রতিটা প্রতিষ্ঠান, একটা রাষ্ট্র চলেই তো তার প্রতিষ্ঠান এবং সিস্টেমের ভেতরে। হ্যাঁ, এখন বাই দিস টাইম কিন্তু আমরা বুঝে গিয়েছি যে এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, প্রত্যেকটা সিস্টেমকে কিন্তু তারা ধ্বংস করে দিয়ে গেছে। আর 15 বছরের যে ধ্বংস, সেটা আপনি 15 দিনে, 1 মাসে, 1 বছর কিভাবে পারবেন? আপনি সংস্কারের কথা আমরা বলি, এই সংস্কারটা তো এভাবে হওয়া উচিত যেটা দ্বিতীয় কোনো ফ্যাসিবাদী সরকার এখানে জন্ম না নেয়। হ্যাঁ, তো এটা এখানে সময় লাগবে, সময় দিতে হবে, এবং এই সময় না দেওয়াটাই কিন্তু আরেক ধরনের ফ্যাসিবাদী আচরণ হবে। হ্যাঁ, অনেক ক্ষোভ জমা আছে, মানুষের প্রতি অন্যায় করা হয়েছে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে, সেটা যেমন বাস্তব, কিন্তু এখন এই সরকারকে যদি কাজ করতে না দেয়া হয় তাহলে পুরো আন্দোলনের সব কিছু কিন্তু শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়ে যাবে। এই সংস্কার আপনি আমাকে বলবেন, সংস্কার আপনি প্রতিষ্ঠানে করলেন, কিন্তু সবচেয়ে বড় ধ্বংস তো হয়েছে মানুষের মননে, নৈতিকতায়। হ্যাঁ, লোভ যে গেড়ে দিয়েছে মাথার ভেতরে, আপনি একজনকে পাল্টিয়ে আরেকজনকে নিয়ে আসলেন। প্রথম কথা, এই সরকারের, বিগত সরকারের দোষরা কিন্তু ভেতরেই আছে এখনো। আপনি সবাইকে বাদ দিয়ে কেমন করে শুরু করবেন? সবাইকে বাদ দিয়ে নিয়ে আসতে হলেও তো সময় লাগবে, সময় দিতে হবে। আর সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয় কি জানেন, আমাদের যে এই যে আমরা অন্যায়কে অন্যায় বলছি না, আমরা ডাকাতিকে ডাকাতি বলছি না, আমরা লোভ লালসাকে এখন আর খারাপ চোখে দেখছি না, লজ্জা পাচ্ছি না যে দুর্নীতি আগেও কি ছিল না, দুর্নীতিগ্রস্ত মানুষ, কিন্তু তার ভিতরে লজ্জা ছিল।